দেখো আজকের আমরা পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ৯ নম্বর দাগের যে স্কুল আছে এই ৯ নম্বর দাগের স্কুলের অঙ্কগুলো আজকের এই ভিডিওতে কভার করব, ঠিক আছে? আচ্ছা, এর আগের যে ক্লাসগুলো আছে মানে আগের যে ভিডিওগুলো আছে সেখানে আমরা এর আগের স্কুলের অঙ্কগুলো করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে আমরা ৯ নম্বর দাগের স্কুলের অঙ্কগুলো করব। তা দেখো, প্রথম যে অঙ্কটা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো ২১/৩৬, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা এইভাবে করব। দেখো ২১/৩৬ সমান সমান দিয়ে দেখো লবে একটা শূন্যস্থান আছে এবং হরে একটা কি হরে ১২ দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো, প্রথমে আমরা কি করব, দেখো ২১/৩৬ ছিল না? তাহলে দেখো ২১কে আমরা যদি গুণ করি, দেখো মানে ৩-এর সঙ্গে যদি আমরা ৭ গুণ করি, দেখো তাহলে কত পাচ্ছি, দেখো ২১ পাচ্ছি, তাই না? দেখো ৩ সাথে কত ২১ পাচ্ছি। আবার দেখো এই ৩টাকে কমন নিয়ে দেখো ৩-১২ কত হচ্ছে ৩৬ হচ্ছে। তাহলে এইগুলোকে আমরা কমনগুলো মানে যেগুলো সাধারণ আছে ৩, ৩ এগুলোকে রেখে দেখো এই ১২টাকে এদিকে নেওয়া হয়েছে। এবার দেখো ৭কে আমরা এদিকে নেবো, ঠিক আছে? তাহলে শূন্যস্থানে আমরা কী দেবো, ৭ দেবো, ঠিক আছে? অঙ্কটা তোমরা একটু দেখে নেবে, অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখো বইয়ে আমরা কি করব, দেখো এই শূন্যস্থানে আমরা কি দেবো, এই শূন্যস্থানে আমরা ৭ দেবো, ঠিক আছে? এবার দেখো খর দাগে লঘিষ্ঠ আকারে পরিণত করো। তা দেখো ৮৪/১০২। তা দেখো এই ৮৪টাকে খর দাগে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। দেখো ৮৪/১০২, তার ৮৪টাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তা দেখো ২, ২, ৩, ৭। তাহলে এই ২, ২, ৩, ৭ এই সংখ্যাগুলোকে আমরা লবে গুণ আকারে বসিয়ে নেব। এবার দেখো ১০২, এই ১০২কে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কত হচ্ছে, দেখো ২, ৩, ১৭। দেখো ২, ৩, ১৭ এটাকে আমরা হরে গুণ আকারে বসিয়ে নেব। এবার দেখো এই একটা ২ মানে ওপরের ২ নিচের ২ কেটে গেল। দেখো ওপরের ৩ নিচে ৩ কেটে গেল। এবার দেখো ২ আর ৭ আছে, তাহলে কত হচ্ছে, দেখো ২ সাথে কত হলো ১৪, আর নিচে কি ১৭ আছে, তাহলে ১৭, ঠিক আছে? তাহলে ১৪/১৭। দেখো এবার আমরা গড় দাগের অঙ্কটা করব। দেখো শূন্যস্থানে দেখো এই চিহ্নটাকে বলা হয় লেস দেন আর এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন, ঠিক আছে? তাহলে শূন্যস্থানে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও। তাহলে দেখো এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব কি হবে, লব হবে গ্রেটার দেন হর, ঠিক আছে? তার মানে কোনটা বড়, লব বড় হবে। কিসের ক্ষেত্রে, দেখো এই অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, লব বড় হবে এবং হর কি ছোট হবে, ঠিক আছে? তার মানে কি যেটা বড় হবে সেদিকে কি হাঁ চিহ্ন হয়, ঠিক আছে? তাহলে এদিকে কি হাঁ চিহ্ন হবে। এবার দেখো ঘর দেখার অঙ্কটা দেখো, এখানেও শূন্যস্থান পূরণ করো। দেখো আয়তাকার চিত্রের দেখো এই শূন্যস্থানের মধ্যে কি হবে, দেখো অর্ধ পরিসীমা, ঠিক আছে? অর্ধ পরিসীমা সমান সমান কি দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে? এবার দেখো উঁয়োর দাগে দেখো বদমাস শব্দটির এস এর অর্থ কি, এস এর অর্থ হলো কি সাবট্রাকশন, ঠিক আছে? সাবট্রাকশন মানে কি, সাবট্রাকশন মানে হলো বিয়োগ। এবার দেখো এবার চর দাগের অঙ্কটা দেখো ০.৯ ও ০.০৯ এর মধ্যে কে বড় লেখো। তা দেখো একটা জিনিস লক্ষ্য করবে, দেখো দশমিকের পরে যত কাছাকাছি শূন্য ছাড়া পূর্ণ সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কিন্তু তত বড় হবে। তা দেখো দশমিকের পরের ঘরে মানে কি এক ঘরের মাথায় দেখো ৯ আছে, আর এটা দেখো ২ ঘরের মাথায় ৯ আছে। তাহলে কি কাছাকাছি হলো কোনটা, দশমিকের কাছাকাছি পূর্ণ সংখ্যা আছে মানে কোনটা, এইটা। তার মানে এইটা সবচেয়ে বড়। তাহলে ০.৯ সংখ্যাটি কি বড়, ০.০৯ তুলনামূলক এর থেকে ছোট, ঠিক আছে? তার মানে আমরা এখানে কি লিখবো, ০.৯টাই বড়। এবার দেখো ছর দাগের অঙ্কটা দেখো স্থানীয় মানে বিস্তার করো। দেখো ৭, ৩, ৪, 0.56, ঠিক আছে? তা দেখো প্রথমে আমরা কি দেবো, প্রথমে আমরা এখানে স্থানীয় মানে বিস্তার করার জন্য প্রথমে আমরা ৭কে এখানে বসিয়ে দেবো। এবার দেখো ৭-এর পরে দেখো দুটো সংখ্যা আছে না, দেখো ৩, ৪ মানে দুটো সংখ্যা, তা দুটো সংখ্যা মানে দুটো শূন্য দেবো। এবার দেখো ৩কে আমরা বসিয়ে দেবো, ৩-এর পরে কি একটা সংখ্যা মানে ৪ কি একটা সংখ্যা, তাহলে ৩-এর পরে আমরা একটা শূন্য দেবো। আর ৪ যেমন এককের ঘরে আছে মানে একটা আমরা ৪-এর ভাবে বসিয়ে দেবো। এবার দেখো দশমিক আছে, এই দশমিকের জন্য কিন্তু আমাদেরকে এটাকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখো দশমিকের পরে কি আছে, ৫ আছে, আর ৫ দেবো। ৫ বাই দেখো দশমিকের জন্য আমরা একটা ১ দেবো, আর ৫টা কি ৫ হলো ১ নম্বর সংখ্যা, প্রথম সংখ্যা মানে কি ১ নম্বর সংখ্যা, সেই জন্য আমরা একটা শূন্য দেবো।
এবার দেখো এখানে দেখো, এবার দেখো ছয়টা দেখো, ছয়কে আমরা এখানে ওপরে দিয়ে দেবো, মানে লবে দিয়ে দেবো, বাই দেখো এই দশমিকের জন্য আমরা একটা এক নেব, এবং দশমিকের পরে দেখো দুটো সংখ্যা আছে, দেখো ছয়টা কি 2 নম্বর সংখ্যা না, তার মানে আমরা এখানে দুটো শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, এটাই হলো স্থানীয় মানে বিস্তার। এবার দেখো বর্গীয় জ দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। সরল রেখার মাত্রা কি হয়? একটাই সরল রেখার মাত্রা হয়। ঠিক আছে, এবার দেখো ঝড় দাগে দেখো 2 বিয়োগ 1 যোগ 1, দেখো এটা কিন্তু রেখা বন্ধনীর মধ্যে আছে, 1 যোগ 1 এটা রেখা বন্ধনীর মধ্যে আছে, তার মানে কি এইটাকে আমরা আগে কি 1 যোগ 1 2 করে নেব, আর 2 বিয়োগ ছিল, যেমন 2 বিয়োগ ছিল 2 বিয়োগ বসিয়ে দেবো, এবং এটা 1 যোগ 1 2 করে নিয়েছি। এবার দেখো এই দুটোকে তাহলে কি 2 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই কি থাকবে? তাহলে শূন্য থাকবে। এবার চলে এসো 2 এর দাগে, 2 এর দাগের কটা দেখো, ছোট থেকে বড় সাজাও। দেখো 2 এর 3, 1 এর 5 এবং 4 এর 15। ঠিক আছে, তা চলো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো 2 এর কর দাগের অঙ্কটা আমরা এইভাবে বসাবো। দেখো 2 এর 3, 1 এর 5 এবং 4 এর 15। দেখো এদের যে প্রত্যেকের এই যে ভগ্নাংশগুলো আছে, প্রত্যেকের যে হরগুলো দেখো 3, 5 এবং 15, এদেরকে প্রথমে আমরা লসাগু করে নেবো। ঠিক আছে, তা লসাগু করলে কত পাচ্ছি? দেখো 15 পাচ্ছি। তা দেখো আমরা প্রথমে 15টা এখানে বসিয়ে নেব। ঠিক আছে, এই 15, এই 15, এই 15 বসিয়ে নেব। এবার দেখো 15-র সঙ্গে কত গুণ করলে 15 হচ্ছে? দেখো 15-র সঙ্গে 1 গুণ করলে 15 হচ্ছে। আবার দেখো 5-এর সঙ্গে, মানে এই যে হর আছে 5, মানে কি 5-এর সঙ্গে 3 গুণ করলে কি 15 হচ্ছে। আবার দেখো এখানে কি হর 3 আছে, 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 হচ্ছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা যখন হরে 5 বসালাম, লবেও কিন্তু আমাদের 5 বসাতে হবে। ঠিক আছে, এখানেও তাই। দেখো কি হরে আমরা 3 দিয়েছি, লবেও আমরা 3 দেবো, হরে আমরা 1 দিয়েছি, লবেও আমরা 1 দেবো। তা দেখো আমাদের কি হলো, আলটিমেটলি কি হলো, দেখো ভগ্নাংশগুলো লক্ষ্য করো। দেখো 2 5 10, 10/15, আবার দেখো 3/15, আবার দেখো 4/15, তাহলে কি প্রত্যেকের হর কিন্তু আমরা 15 পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে তোমরা লক্ষ্য করো এর মধ্যে সব থেকে ছোটো কোনটা। তাহলে আমাদের কি বইয়ে কি বলেছিল, ছোট থেকে বড় সাজাতে বলেছিল, তো তাহলে আমরা এখানে সব থেকে ছোটো মানে কোনটা? দেখো 3/15, এই ভগ্নাংশটা ছোট। এই ভগ্নাংশটা ছোট মানে কি, এইটা ছোট 1/5, তার মানে 1/5টা আমরা প্রথমে বসাবো, মানে সব থেকে ছোট বসাবো। তারপরে দেখো এদিকে চিহ্ন দেবো, দিয়ে কি দেবো? দেখো এরপরে ছোট কোনটা? এই 4/15, 4/15 মানে কি এইটা। তাহলে প্রথমে তারপরে কি এটা বসাবো। তারপরে দেখো সব থেকে বড় কোনটা? 10/15, তাহলে 10/15 মানে কি 2/3, তাহলে 2/3 আমরা এখানে বসাবো। তাহলে আমরা অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই কি এইরকমভাবে বসিয়ে দেবো। এবার দেখো, এবার আমরা খর দাগের অঙ্কটা করব। বিয়োগ করো 13/15 বিয়োগ 3/10। তা দেখো বিয়োগটা আমরা এইভাবে করব। দেখো 13/15 বিয়োগ 3/10। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, 15 আছে আর এখানে 10 আছে, মানে হরে 15 10, এটাকে আমরা প্রথমে লসাগু করে নেবো। নিলে কত পাচ্ছি? দেখো 30 পাচ্ছি। ঠিক আছে, তা দেখো আমরা প্রথমে টোটাল হরে আমরা 30 বসিয়ে দেবো। এবার দেখো 15 30-এর মধ্যে কতবার যায়? দুবার যায়, তাহলে 2 গুণিতক 13 বিয়োগ দেখো 10 30-এর মধ্যে কতবার যায়? 3 বার যায়, তাহলে 3 গুণিতক 3। ঠিক আছে, এবার দেখো গুণ করে নাও। দেখো 2 13 কত হয়? 26 বিয়োগ 3 3 কত? 9/30। ঠিক আছে, এবার দেখো 26 বিয়োগ 9, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? দেখো 30, এই সরি 17 পাচ্ছি। ঠিক আছে, 17/30, 30 যেমন হরে ছিল তেমন বসিয়ে দিলাম। তাহলে বিয়োগফল কত হচ্ছে? 17/30, এটাই উত্তর। এবার দেখো গড় দাগের অঙ্কটা দেখো, 121টি বোতামকে বর্গাকারে সাজালে তার একটি সারিতে কটি করে বোতাম থাকবে? দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো 2 এর গড় দাগের অঙ্কটা দেখো, 121টি বোতামকে বর্গাকারে সাজালে তার একটি সারিতে বোতাম থাকবে। দেখো বর্গাকার মানে কি? বর্গাকার মানে দেখো বর্গাকার হলো বর্গাকার যখন বের করব তখন দেখো আমরা রুটে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে রুটের মধ্যে 121কে নিয়ে আসবো। তা দেখো 121কে যদি আমরা রুটের মধ্যে নিয়ে আসি তাহলে কি 11 গুণিতক 11 হয় না? তাহলে 11 গুণিতক 11 মানে কি 11 স্কয়ার। এবার দেখো আমরা যদি রুট তুলে দিই এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্কয়ারও উঠে যাবে। ঠিক আছে, শুধু পড়ে থাকবে কি 11, তাহলে কি 11টি, এটাই আমাদের উত্তর। তাহলে কি 121টি বোতামকে বর্গাকারে সাজালে তার একটি সারিতে বোতাম থাকবে কটি? 11টি। ঠিক আছে, এবার দেখো এবার আমরা ঘর দাগের অঙ্কটা করব। দেখো তুমি স্কুলে যাওয়ার সময় বাসের কন্ডাক্টরকে
20 টাকা দিলে তিনি তোমাকে 15.50 পয়সা, মানে সরি 15.50 টাকা ফেরত দিলেন। এখানে এই এই যে সংখ্যাটা আছে, এই দশমিকের পরে যেটা কিন্তু সেটা কিন্তু পয়সা, ঠিক আছে। আর এটা সম্পূর্ণকে যদি বলতে হয় তাহলে কিন্তু টাকাকে বলতে হবে, মানে 15.50 টাকা এরকম বলতে হবে। ফেরত দিলেন, তাহলে বাস ভাড়া কত ছিল? তাহলে অঙ্কটা তোমরা একবার পড়লে অঙ্কটাকে সহজ লাগবে, একবার ভালো করে দেখে নেবে। অঙ্ক বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে সব কিছু উত্তর দেওয়া আছে। এবার দেখো ঘর দেখার অঙ্কটা এইভাবে করবো। দেখো বাস ভাড়া ছিল কত? বাস ভাড়া ছিল, দেখো সে বাড়ি থেকে কত টাকা নিয়ে গেছিলো? দেখো 20 টাকা নিয়ে গেছিল, তাই না? তাহলে সে যখন ভাড়া দিল তখন তাকে কত টাকা ফেরত দিল? 15.50 টাকা ফেরত দিল। তার মানে এখান থেকে যদি আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? দেখো 4.50 টাকা। তার মানে কি ছিল? তাহলে বাস ভাড়া ছিল, অতএব বাস ভাড়া ছিল কত? 4.50 টাকা। তোমরা দেখো এই বিয়োগটা, এই যে বিয়োগটা আছে, এই বিয়োগটা এখানে করে দেওয়া আছে, দশমিক বিয়োগটা একটু দেখে নেবে। এবার দেখো দেখার অঙ্কটা দেখো, রেখাংশ ও রশ্মির দুটি পার্থক্য লেখো। তা দেখো আমরা এই রকম লিখবো, রেখাংশ মানে কি? সরল রেখাংশ, ঠিক আছে। দেখো রেখাংশ মানে কি? সরল রেখাংশ। তা দেখো আমরা প্রথম যেটা লিখতে পারি, দেখো সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে, ঠিক আছে। সরল রেখাংশে কি? দুটি প্রান্তবিন্দু থাকে। দেখো এই একটা যদি সরল রেখাংশ হয় তাহলে কি এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, সরল রেখাংশ থাকে। এবার দেখো রশ্মির ক্ষেত্রে, দেখো রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। তা দেখো রশ্মি মানে কি? এখান থেকে শুরু হচ্ছে, এদিকে চলে যাচ্ছে, মানে কি একটা প্রান্তবিন্দু আছে, আর একটা প্রান্তবিন্দু কি মানে ধরা যাচ্ছে না, অনন্ত। তাহলে কি রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, কিন্তু সরল রেখাংশে কি দুটি প্রান্তবিন্দু আছে, ঠিক আছে। এবার দেখো সরল রেখাংশে আবার ফিরে এসো। সরল রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি দৈর্ঘ্য পরিমাপ করা যায়, কিন্তু রশ্মির দৈর্ঘ্য কি? রশ্মির দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। কেন বলো তো? কেন? এ তো এদিকে তো অনন্ত, এ তো কোথায় গিয়ে শেষ হবে কেউ বলতে পারে না, তাই না? তাহলে এইরকমভাবে তোমরা লিখে দেবে। এবার দেখো দেখার অঙ্কটা দেখো, সমবিন্দু সরল রেখা কাকে বলে? চিত্রসহ লেখো। তা দেখো আমরা এইভাবে এটাকে লিখতে পারি। দেখো দেখার অঙ্কটা, সমবিন্দু সরল রেখা, দেখো একই সমতলে অবস্থিত 3 বা তার বেশি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে তখন সরল রেখা গুলিকে বলা হয় সমবিন্দু সরল রেখা, ঠিক আছে। তা দেখো এই একটা বিন্দু, দেখো তিনটি বা তার বেশি সরল রেখা যদি একটি বিন্দুর ওপর থেকে যায় বা মিলিত হয়ে যায়, তখন এই সব যে সরলরেখাগুলোকে কি বলা হয়? সমবিন্দু সরলরেখা। তাহলে দেখো এই বিন্দুতে কি মিলিত হয়ে যাচ্ছে, তার মানে এটাকে বলা হয় কি মানে এই যে সরলরেখাগুলো, এই সরলরেখাগুলোকে বলা হয় কি? এই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা, ঠিক আছে। তোমরা সংজ্ঞাটাকে এইভাবে লিখবে, যেমন করে লেখা আছে তেমনভাবে লিখে নেবে। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব, ঠিক আছে। দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার, ঠিক আছে। যদি বাগানটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? খেয়াল করবে, দেখো আগে ছিল কি 25 মিটার এবং 15 মিটার, এবারে এখন কি নতুনভাবে কি হয়েছে? 2 মিটার করে কি বাড়ানো হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রেও 2 মিটার বেড়েছে, এক্ষেত্রেও 2 মিটার বেড়েছে। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য কত? 25 মিটার। আয়তকার পার্কের প্রস্থ কত? 15 মিটার। তাহলে পরিসীমা কি? পরিসীমা মানে কি? পরিসীমা আমাদের কি যখন বের করব তখন এই সূত্রটা মেনটেন করব, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দেখো 2 গুণিতক দৈর্ঘ্য কত? 25 মিটার এবং প্রস্থ কত? 15। তাহলে 25 যুক্ত 15 মিটার। তা দেখো এটাকে যোগ করলে কত পাচ্ছি? 40 পাচ্ছি। তাহলে 2 গুণিতক 40 সমান সমান 80 মিটার। এবারে দেখো প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে নতুন দৈর্ঘ্য হবে। তাহলে পুরানো দৈর্ঘ্য কত ছিল? 25 মিটার। এখন কি 2 মিটার বাড়ানো হয়েছে, তাহলে কত হচ্ছে? 27 মিটার। প্রস্থও তাই, 2 মিটার যদি বাড়ানো হয় তাহলে কত হবে? 17 মিটার। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা সেই একই সূত্র, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 27, প্রস্থ কত? 17। তাহলে কি হবে?
এটাকে যখন যোগ করবো তখন কত হচ্ছে 44, তাহলে 2 গুণিতক 44 সমান সমান 88 মিটার। অতএব নতুন বাগানটির পরিসীমা আগের থেকে বেশি হবে কত? তা দেখো এখন ছিল এখন হলো কত? এখন হলো 88, আগে ছিল কত? 80 মিটার। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 8 মিটার। ঠিক আছে, তাহলে বেশি হবে কত? 8 মিটার বেশি হবে, এটাই অ্যান্সার। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, নিলে আরো সুন্দর করে তোমরা বুঝতে পারবে। দেখো এবার আমরা 3-এর দাগের দেখো এই খ নম্বর অঙ্কটা করব, সরল করো। ঠিক আছে, তা দেখো সরলটা আমরা এইভাবে করব। দেখো দেখো প্রথমে আমরা দেখো সরলটা আমরা প্রথমে বসিয়ে নিলাম। দেখো প্রথমে বসিয়ে নিলাম। এবার দেখো প্রথম ব্র্যাকেটের যে অঙ্কটা আছে মানে বিয়োগটা, সেটা আগে করব। দেখো বিয়োগ করলে দেখো কত পাচ্ছি? দেখো 3 পাচ্ছি। ঠিক আছে, তারপর যেমন ছিল তেমন সব বসিয়ে দিলাম। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ। দেখো দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো প্রথমে আছে কি আছে? প্রথমে আছে গুণ আছে, তারপরে কি যোগ আছে। তাহলে আগে আমরা গুণটা করব। তা দেখো 3 বারো কত হয়? 36। তাহলে 36 আমরা প্রথমে বসিয়ে নিলাম, তারপরে সমস্ত যা কিছু আছে দেখো সব আমরা হুবহু বসিয়ে দিলাম। এবার দেখো এবারে আমরা যোগটা করলাম। দেখো যোগটা করলে আমরা কি পাচ্ছি? দেখো দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা বসাতে পারি। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা বসাতে পারি, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের একটা করা হয়েছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে বসাতে পারি। তা দেখো তাহলে গুণ করলে আমরা কত পেয়েছি? 36 পেয়েছি। এবার দেখো 36 যোগ কি 6, তাহলে আমরা বসিয়ে দিলাম। এবারে দেখো আমরা এটাকে যোগ করব। দেখো 36 যোগ কি 6, তাহলে কত হচ্ছে? 42 হচ্ছে। তাহলে যা আছে আমরা কি তাই বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে যখন আমরা ভাগ করছি, দেখো 7-এর সঙ্গে যখন আমরা ভাগ করব, তাহলে দেখো কি পাচ্ছি? দেখো 6 সাথে কি 42 হচ্ছে, তাহলে কত পাচ্ছি? 6 পাচ্ছি। হ্যাঁ, আর 6 পাচ্ছি। আর এই যে ভাগ আছে, ভাগ 3। ঠিক আছে, এখানে 3 দেবো, সরি এখানে 2 দেওয়া হয়েছে, তাহলে 3 হবে। ঠিক আছে এখানে। এবার দেখো এই 3-এর সঙ্গে যদি আমরা 6কে যদি ভাগ করে দিই, তাহলে কত পাবো? দেখো 2 পাবো। ঠিক আছে, তাহলে উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 2। ঠিক আছে, এবার দেখো এবার আমরা তিনের দাগে দেখো গয়ের দাগের অঙ্কটা করব। দেখো 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিমি বা কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা কাজ মেরামত করতে হবে? ঠিক আছে, তা দেখো আমরা অঙ্কটা এইভাবে করব। দেখো গদ দাগের অঙ্কটা দেখো গদ দাগের অঙ্কটা এইভাবে করবো। দেখো মোট রাস্তা সমান সমান কত? মোট রাস্তা আমাদের কি বইয়ে দেওয়া আছে? দেখো 6.285 মানে কি 6.285 কিমি। এবার দেখো অতএব প্রথম ও দ্বিতীয় দিনে মোট রাস্তা মেরামত হয়েছে কত? তা দেখো প্রথম দিনে কত হয়েছে? 1.317, এবং দ্বিতীয় দিনে কত কত হয়েছে? দেখো 2.123 কিলোমিটার। এবার দেখো এই দুটোকে যখন আমরা যোগ করব, দেখো দেখো কত পাচ্ছি? দেখো এই দুটোকে যোগ করলে পাচ্ছি দেখো না 3.440 কিমি বা কিলোমিটার। অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে। তা দেখো মোট রাস্তা ছিল কত? এত। আর দুদিনে রাস্তা মেরামত হয়েছে কত? এত। তাহলে এইটা থেকে মোট থেকে এই এই- এই যে রাস্তা মেরামত হয়েছে সেটাকে যদি আমরা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে কত? এত। তাহলে এখনো রাস্তা মেরামত করতে হবে কত? 2.845 কিলোমিটার। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। দেখো আজকের আমরা ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিনের 9 নম্বর দাগের স্কুলের অঙ্কগুলো, টোটাল অঙ্কগুলো কভার করলাম। ঠিক আছে, এর আগের যে স্কুলের অঙ্কগুলো আছে এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। মানে এর আগের যে স্কুলগুলো আছে এবং এর পরের যে ক্লাসগুলো হবে সেখানে আমরা 10-এর দাগের যে স্কুলের অঙ্কগুলো আছে, এই 10-এর দাগের থেকে শুরু করে 10, 11, 12 যে অঙ্কগুলো আছে পরপর সেই অঙ্কগুলো আমরা করে যাব। ঠিক আছে, আজকের আমরা 9 নম্বর দাগের স্কুলের অঙ্কগুলো কভার করলাম। এই অঙ্কগুলো বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, চলো বাই, পরে আবার দেখা হবে।